এই জমিদার বাড়ি প্রায় ৬৩ বিঘার ওপরে ছড়িয়েছিল, যেখানে ছিল প্রায় ৫টি পুকুর। তার মধ্যে ছিল প্রায় ৪টি জলের এবং একটি তেলের। আমরা বর্তমানে এই যে ঘরটি দেখছি, এটিই সেই ঐতিহাসিক ঘর। এখানেই থাকতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও এই ঘরটিকে শান্তিনিকেতন আশ্রমের জন্মস্থানও বলা চলে, কারণ 1863 সালে এই ঘরেই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে সিংহ পরিবারের ঐতিহাসিক দলিলটি স্বাক্ষর হয়, যার ফলে শান্তিনিকেতন গৃহসহ তার চারপাশের প্রায় 20 বিঘা জমি মহর্ষিকে দানপত্র করা হয়। একসময়ে মহর্ষির সাধের শান্তিনিকেতন দেখাশুনো করতেন স্বয়ং শ্রীকণ্ঠ সিংহ। বিভিন্ন চিঠিতে তিনি কখনো শ্রীকণ্ঠ সিংহকে বলেছেন শান্তিনিকেতনের বুলবুল, আবার কখনো বলেছেন আপনার বিরহে শান্তিনিকেতনে গোলাপ ফুল ফোটে নাই। একসময়ে গ্রামের একেবারে শেষ প্রান্তে অবস্থিত এই জমিদার বাড়ি প্রায় ৬৩ বিঘার ওপরে ছড়িয়েছিল, যেখানে ছিল প্রায় ৫টি পুকুর। তার মধ্যে ছিল প্রায় ৪টি জলের এবং একটি তেলের। তেল বলতে সর্ষের তেল। তখন খাজনা হিসাবে বৃহত্তর জমিদারির অংশ হতে যে সর্ষের তেল আসতো, তা সংরক্ষণের জন্য সুইমিং পুলের আদলে, অর্থাৎ নিচে বাঁধানো অবস্থায় একটি পুকুর খনন করা হয় স্থানীয়দের কাছে, যা আজও তেল পুকুর নামে পরিচিত। আপনারা এখন দেখছেন সেই তেল পুকুরটি, যেখানে বর্তমানে বর্ষার জল জমে আছে। আমরা এখন যে প্রাঙ্গণটিতে রয়েছি, এই প্রাঙ্গণটি মূলত বাসন্তী বাড়ি নামেই পরিচিত, যদিও অনেকের কাছে এটা সরস্বতী বাড়ি নামেও পরিচিত। যদিও এখানে বাসন্তী পুজো দীর্ঘ সময় ধরে হয়ে এসেছে। রায়পুর সিংহবাড়ি, ঐতিহাসিক সিংহবাড়ির পুজো প্রাঙ্গণ এটি। বাসন্তী বাড়ির বয়স প্রায় 200 বছরের মতন হবে। এই বাসন্তী পুজো শুরু করেছিলেন লালচাঁদ সিংহ, যিনি মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে প্রথম এখানে আসেন। সেটা প্রায় বর্গী আক্রমণের পরবর্তী সময়কালে হবে। পরবর্তীকালে দীর্ঘদিন এই বাসন্তী পুজো যথেষ্ট আড়ম্বরের সাথে হয়ে এসেছে, পাশাপাশি সরস্বতী পুজোও হয়েছে। একসময়ে এই বাসন্তী পুজোকে কেন্দ্র করে এখানে রীতিমতো সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর বসত। মন্দির প্রাঙ্গণের বর্তমানে যে ফাঁকা জায়গাটি, একটা সময় সেখানেই বসত সাংস্কৃতিক আয়োজন। আর এখন যে প্রাঙ্গণটি দেখছেন, আগে এখানে ছোট ছোট ঘর থাকতো, যে ঘরে মূলত পূজার উপকরণ রাখা থাকতো। আমরা শুনেছি দীপেন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এবং ঠাকুর পরিবারের আরও অনেকে এই প্রাঙ্গণে এসে সেই সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, মূলত যাত্রা উপভোগ করতেন। এক সময়ে 5ই পৌষ অথবা 6ই পৌষ এখান থেকে পূজার বিভিন্ন উপকরণ, যেমন শতরঞ্জি, ঝাড়বাতি, এগুলি গরুর গাড়িতে করে যেত। তারপরে কোথাও গিয়ে 6ই পৌষের বা 7ই পৌষের শান্তিনিকেতনের যে ঐতিহাসিক অনুষ্ঠান, সেটি সম্পন্ন হতো। আসলে এই যে প্রাঙ্গণটির মধ্যে আমরা এখন রয়েছি, এটি পুরোটাই সিংহ পরিবারের পারিবারিক প্রাঙ্গণ। কিন্তু তবুও সময়ের সাথে সাথে এই প্রাঙ্গণ এই সার্বজনীন দুর্গাপুজোকে কেন্দ্র করে হয়ে উঠেছে আপামর গ্রামবাসীদের প্রাঙ্গণ। 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত বাসন্তী পুজো চালু ছিল। পরবর্তীকালে অর্থনৈতিক সহ আরও বিভিন্ন কারণে সেই বহমানতায় ভাটা পড়ে। একসময় 2005-6 সালে এখানকার স্থানীয় প্রবীণ মানুষেরা পরিবারের সাথে আলাপ আলোচনার মাধ্যম দিয়ে এখানে গ্রামের প্রথম সার্বজনীন দুর্গাপুজো শুরু করেন। এই পরিবারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে।
যেমন ধরুন লালচাঁদ সিংহ, যিনি বর্গী আক্রমণের সমসাময়িক সময়ে প্রথম রায়পুর তথা রায়পুরের আদি নাম ছিল আদমপুর, সেই আদমপুরে আসছেন। সেই সময় উনি তার 3 ছেলেকে নিয়ে এখানে আসেন। সেই 3 ছেলের মধ্যে সবথেকে কনিষ্ঠ যিনি সন্তান ছিলেন তিনি ছিলেন শ্যামকিশোর সিংহ। এই শ্যামকিশোর সিংহের নামই বোলপুরের যে শান্তিনিকেতন তার পাশে যে শ্যামবাটি, সেই শ্যামবাটির নামকরণ হয়েছে। আমরা জানি শ্যামকিশোরের পরবর্তীকালের যে সমস্ত সন্তানেরা ছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জগমোহন সিংহ। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট বা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যম দিয়ে প্রথম জগমোহন সিংহ এবং তার ভাইদের বুদ্ধিমত্তার জন্যই এখানে অফিসিয়ালি জমিদারি প্রথা চালু হয়। এমন একটা সময় ছিল, সময়টা প্রায় 1830 থেকে 35 নাগাদ। সেই সময়ে বীরভূম জেলার যে 2টি ইংরেজি মাধ্যম স্কুল ছিল তার মধ্যে একটি ছিল এই রায়পুরে, যার পৃষ্ঠপোষক ছিল এই সিংহ পরিবার। 1820 থেকে 25-এর মধ্যে কোনো একটা সময়ে সুরুলের সরকার পরিবারের আশানন্দ সরকার এক সময়ে ভুবনমোহন সিংহ অর্থাৎ ভুবনডাঙ্গা, যার নামে নামকরণ হয়েছে, তার থেকে ব্যবসার জন্য তিনি কিছু অর্থ ঋণ নেন। সময় মতন সেই অর্থ ঋণসহ সুদসহ শোধ করতে না পারার জন্য তার বিরুদ্ধে সিংহ পরিবারের পক্ষ থেকে ভুবনমোহন সিংহ সিউড়ি কোর্টে মামলা করেন। পরবর্তীতে সিউড়ি কোর্টে রায় সরকার পরিবারের বিরুদ্ধে গেলে সরকার পরিবারের আশানন্দ সরকার প্রসন্ন কুমার ঠাকুরকে আইনজীবী হিসেবে নিযুক্ত করে কলকাতা উচ্চ আদালতে মামলাটি নিয়ে যান এবং অনুমান করা হয় সেই সময় শ্রীকণ্ঠ সিংহ এবং নীলকণ্ঠ সিংহ, অনুমান করা হয় এনারা প্রসন্ন কুমার ঠাকুরের বিপরীতে দাঁড় করান প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং খুব সহজেই সেই মামলা রায় সিংহ পরিবারের পক্ষে যায়। বুদ্ধদেব আচার্য অনুমান করেছেন সম্ভবত এই মামলা সূত্র ধরেই সিংহ পরিবারের সাথে ঠাকুর পরিবারের যোগাযোগের প্রথম সূত্রপাত ঘটে। পরবর্তীকালে যে যোগাযোগ শ্রীকণ্ঠ সিংহ অর্থাৎ রবীন্দ্রনাথের জীবন স্মৃতির শ্রীকণ্ঠ বাবুর সাথে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সূত্র ধরে আরও গভীর হতে শুরু করে। একসময় এই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে ভুবনমোহনের বড় পুত্র প্রতাপনারায়ণ সিংহ কলকাতায় পড়াশুনো শুরু করেন এবং পড়াশুনো শেষ করে যখন উনি গ্রামে ফেরেন তখন ব্রাহ্ম ধর্মের দীক্ষা নেন। ফলত প্রতাপনারায়ণ সিংহই ছিলেন সেই সময়ে বীরভূম জেলার প্রথম ব্রাহ্ম ধর্মের দীক্ষা নেওয়া মানুষ। পাশাপাশি সিংহ পরিবারের একটা অংশের গুরুদেব হয়ে যান মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই সূত্রে যাতায়াত বাড়তে থাকে মহর্ষির। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে বেশ কয়েকবার এসেছেন। ঐতিহাসিক তথ্য মতে এখানে উনি ব্রাহ্ম ধর্মের উপাসনাও করেন। এরই মাঝে 1861 সালে ঠাকুর পরিবারে জন্ম নেয় সবথেকে উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং 1863 সালে জন্ম নেয় সিংহ পরিবারের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লর্ড সত্যেন্দ্র প্রসন্ন সিংহ বা লর্ড এসপি সিনহা। 1863 সালেই আরও একটি ঐতিহাসিক ঘটনা ঘটে। এই ঠাকুর পরিবারের যে ঘরটিতে দেবেন্দ্রনাথ ঠাকুর থাকতেন সেখানেই স্বাক্ষর হয় সেই ঐতিহাসিক দলিল, যার সুবাদে শান্তিনিকেতন গৃহ অর্থাৎ বর্তমানে যেটি মহর্ষি ভবন সেটি সহ প্রায় চতুর্পার্শ্বের 20 বিঘা জমি সামান্য কিছু বার্ষিক অর্থমূল্যে দেবেন্দ্রনাথ ঠাকুরকে হস্তান্তর করে সিংহ পরিবার। পরবর্তীকালে সেখানেই গড়ে ওঠে শান্তিনিকেতন আশ্রম, যা আজকে বাঙালি তথা বাংলা এবং সমগ্র ভারতবর্ষের একটি ঐতিহ্যশালী প্রতিষ্ঠান।